তোমাদের কোর্স আউটলাইনটা যদি দেখাই, সেখানে যে উইকলি ব্রেকডাউন, সেখানে যে এই অংশগুলো হয়ে গেছে মোটামুটি। ডিভাইস মডেলিং এর শুরুটা করেছি, তারপরে হেটেরো জাংশন নিয়ে কিছুটা ইয়ে গেছে, ইনডেপথ অ্যানালাইসিসের একটা অ্যাসাইনমেন্ট কালকে দিচ্ছি, আর হেটেরো জাংশন ডায়োডের মোটামুটি হয়েছে। তো আজকে শুরু হচ্ছে হেটেরো জাংশন এফইটি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা শুরু করব। তো এই ব্যাপারে গত সেমিস্টারে মানে, তো এই কোর্সটা অফার হয় নাই, তার আগের সেমিস্টার শুরু হয়েছিল 2020-এর জানুয়ারিতে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শুরুর মধ্যে আমরা এই অংশগুলা মনে হয় শেষ করতে পারছিলাম। ঠিক আছে, করে তারপরে এই যে এইচএফইটির অংশটা আমাদেরকে শুরু করতে হয়েছিল আফটার দা করোনা শুরু হলো, যখন ওই লকডাউন হলো। তো তখন এটা আমরা শুরু করেছিলাম যখন তোমাদের ক্লাস শুরু হলো, মানে রিপিট টিপিট করলো না 2-3 বার করে একই জিনিস। তো তখন এই যে এইচএফইটি, হেটেরো জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের কনসেপ্ট থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছিল আর কি। তো সেই অনলাইন ক্লাসগুলোর ভিডিওগুলো আজকে একটু শেয়ার করব। তা এবং এটার রেফারেন্স হচ্ছে তোমার ব্রেনানের বই। তো প্রসেসটা ছিল এরকম ভাবে, যেহেতু ওরা অনেকদিন ধরে বসেছিল, তারপর আবার অনলাইন শুরু হলো, কাজে প্রথম এবং এফইটির ব্যাপারে নলেজ হয়তো ইলেকট্রনিক্স 3-4 বার পড়ছে, থার্ড ইয়ার পর্যন্ত অনেকবার পড়ছে সবাই। তো সেগুলো একটু রিভিউ করে তারপর আমরা হেটেরো জাংশন এফইটিতে বোধহয় ঢোকা হয়েছিল আর কি। তো এটা বেশিক্ষণ না, আজকে ওই ভিডিওটা একটু শেয়ার করব, এবং দরকার হলে ভিডিও স্টপ করে আমাদের রেলিভেন্ট অংশ থেকেও যাব। এটা হচ্ছে টার্গেট। আমি স্টপ শেয়ার করে ওই ভিডিওতে আবার যাচ্ছি, আর রোল কলটাও করে ফেলতে পারি শুরু করার আগে। আজকে তো সন্ধ্যার সময় পরীক্ষা, 6টার সময়। কতক্ষণ পরীক্ষা হবে স্যার? 12 মিনিট, 12 মিনিট মধ্যে শেষ করতে হবে। কয়টা এমসিকিউ থাকে? 15টা। ঠিক আছে, রোল নাম্বার 1, 13, 71। প্রেজেন্ট স্যার। 71 কি গত 4 দিন আসো নাই? স্যার ঈদের বন্ধের আগে স্যার আসেনি 2 দিন। গতকাল স্যার আসছিলাম। গতকালকে আসছিল না? আচ্ছা আচ্ছা। তো টিকার কি অবস্থা, করছো না প্রসেস? জি স্যার। আচ্ছা, 72, স্যার। 79, Yes, sir. 80, Yes, sir. 81, 83, Yes, sir. 87, 100, Yes, sir. 129, 152, Present, sir. 163, Yes, sir. 164, Present, sir. 123. Present, sir. থ্যাংক ইউ। আর কেউ আছো? স্যার আসসালামু স্যার, স্যার আইডি 13 স্যার। 13 আছো, ঠিক আছে। এনিওয়ান এলস? আচ্ছা, তাহলে আমি ওই ভিডিওটাতে চলে যাব। শেয়ার স্ক্রিনে যেতে হলে আমাকে এখন শেয়ার সাউন্ড দিতে হবে, তারপর যাই। তো ভিডিওটা হলো এখানে মনে আছে নাকি? এটা কি ভিডিও না, এটা তো পাওয়ার পয়েন্ট। ও, ভিডিওটা হচ্ছে অন করতে হবে। তো আগে তখন আমি মোবাইলে ভিডিও করছিলাম, ছোট ছোট পার্ট, তো কাজেই মোবাইলের সেভও হয়তো কম। তো এটা একদম প্রিলিমিনারি শেখা শুরু করছি, অনলাইন ক্লাস পড়ানো আর কি, তখনকার ভিডিও দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। This is Dr. Ehtesanul Islam. I welcome the students of Compound Semiconductor and Heterojunction course for lecture 17. তখন এটা লেকচার 17 ছিল, আজকেরটা মনে হয় লেকচার অন্য নাম্বার হবে আর কি। I request you to load the lecture 17 PowerPoint file in your screen and watch the video lecture in the same screen.
আচ্ছা, এটা তখনকার পরিপ্রেক্ষিতে বলছিলাম। আজকে পাওয়ার পয়েন্ট ফাইলটা তোমাদের ক্লাসরুমে পরে আপলোড করে দিব। এখন দেখো, দ্যাট মিন্স পাওয়ার পয়েন্ট ফাইল can be in the right side of the screen and video may be in the left side. So as you are doing the loading, I shall discuss about the topics of lecture 17. First we will review the FET, JFET and MOSFET concepts. In this point I can tell you that both lecture 17 and lecture 18 will require to have the understanding of the fundamentals of FET, JFET and MOSFETs. So in order to study heterojunction FET, we will discuss about the fundamentals of this FET, JFET and MOSFETs here. And the next topics is will be heterojunction FET and difference between MESFET and MOSFET as long as we go. Now I request you to load the slide 2. You see that in slide 2 definitions of field effect transistors are given. Field effect devices are those in which current is controlled by the action of electric field rather than carrier injection. You know, in BJT is done by carrier injection, but in case of FET it is done by electric field. Field effect transistors are so named because a weak electric signal coming in through one electrode creates an electrical field through the rest of the transistors. These are unipolar devices, and you know the classification: JFET, depletion mode MOSFET and enhancement mode MOSFET. Now what is JFET? JFET consists of a piece of high resistivity semiconductor material, usually silicon, which constitutes the channel for the majority carrier flow. Conducting semiconductor channel between two ohmic contacts is source and drain. So this is source, this is drain, and conducting channel is here. The JFET conduct current equally well in either direction, and the source and drain leads are usually interchangeable. So your front view is given here. This is drain, this is source, this is gate, this is substrate, and this is the channel where current will flow. And JFET operating principle. So if we want to go to JFET operating principle, we must say that JFET consists of a piece of high resistivity semiconductor material, and there is a conducting channel. The magnitude of current is controlled by voltage applied at gate, and JFET is a high input device. If the channel is doped with a donor impurities, N-type material is formed. The channel current will constant. আচ্ছা, এটা গেল, কই গেল প্রথম ভিডিওটা, আর সেকেন্ড ভিডিওতে যে 5 মিনিট করে ছিল তখন আর কি। ওয়েলকাম স্টুডেন্টস, সেকেন্ড পার্ট শোনা যাচ্ছে এখন? সেকেন্ড পার্ট জি স্যার। শোনা যাচ্ছে স্যার। You must go to slide 7. Here a graphical distribution of ID versus IDS with respect to variation of gate to source voltage. ID versus VDS. IDS is given. You see that when VGS is equal to 0, the ID versus curve is the topmost curve, and there is a linear region. After that, this is the pinch-up voltage, and if we
decrease the VGS from 0 to -2 to -4 to -5, then the graph gradually goes down and pinch off voltage also decreases. So these all you have studied before. So we go to the next slide. Here. আচ্ছা, এটা খুবই ছোট ছিল, এরপরে আরেকটা সাইড আছে। So this is the third part of the lecture 17. So we can skip this slide. You can see that here the circuit is shown and the characteristic curve is shown. So you can study that. And in the next curve, this is also a curve in terms of VGS voltage, saturation VP, saturation current, VP, etc. are given here. And we now go to the MOSFET concept. The main difference between MOSFET and FET is the insulating layer. So you can see the structure here. This is the insulating layer and it is connected to gate, and this is the source side, this is the drain side, same as FET, the substrate, and this is the channel that's also in the same way as FET on the depletion region, etc. So there is a pair of small N-type regions under the drain and source electrodes. If we apply positive voltage to gate, it will push away holes inside P-type substrate, into P-type substrate, here P-type substrate, and attracts the movable electrons in the N-type regions under the source and drain. So that's where communication, the electronic channel will be produced. Increasing the positive gate voltage pushes the P-type holes further away and enlarges the thickness of the gated channel. As a result, amount of current will be increased, and that's why this is called enhancement mode device. And this is the structure you already studied in 3.2 in Streetman's reference book, and the characteristic curves are shown here. You can watch that the structure is almost same. There is some point is different. The part A drain voltage is low, part B near saturation, and part C after saturation. Low, linear, and saturation. And the types of MOSFETs and these transfer characteristics, and the types are N-channel enhancement normally on, N-channel depletion normally off. N-channel depletion normally on is the second one, and the first one is off, and N-channel enhancement normally off, and on the third and fourth one. You see the corresponding structures here. And the types of MOSFET: enhancement mode, N-channel, depletion mode, N-channel, enhancement mode, P-channel, and depletion mode, P-channel. And the MOSFET dimensions, how it is changed over the years, is shown in the graph between 1980 to 2020. So you see that at the near about now, this is 0.05 micrometer size and 64 gigabyte region is there. And MOSFET scaling concept is shown here. And what is scaling? You know that scaling is the reduction of parameters like voltage, current, due to the reduction in length of the transistors. And there are different types of scaling. Like you see in the next slide, there is a voltage scaling where supply voltage VDD is kept fixed and other parameters are changed according to the length scaling processor. So you know these things. And the next slide, threshold voltage. You know the threshold voltage is the voltage where inversion, strong inversion occurs, and it depends on various parameters like work function, etc. So you had already studied in solid state device these things. And MOSFET capacitance is shown here. And there are different types of capacitance: gate capacitance, diffusion capacitance, routing capacitance. So these parameters CGD, CDV, CGS, etc. And the total relation between CG, CGB, CGS, etc. is given here, and the equations are given. And there is also overlap capacitance, direct, and other capacitance.
And now the next topics will be the motivation of studying HFE. আচ্ছা, এখান থেকে আমাদের 4-2 যেটা দরকার সেটা শুরু হচ্ছে। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে হেটেরো জাংশনে আমরা কেন যাব, এফইটি হোমো জাংশন থেকে কেন হেটেরোতে যাওয়া দরকার, বা হেটেরো জাংশন তৈরি করার মোটিভেশনটা কি ছিল সেটা। The main limitation of silicon MOSFET is that silicon itself is an inherently low mobility material. তাহলে একটা So most ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মোবিলিটি। compound semiconductors, gallium arsenide, indium phosphide, etc., have significantly higher electron mobilities than silicons. So that's the advantage. As a result, device made using compound semiconductors can exhibit higher frequencies of operations than comparable to silicon MOSFETs. So although compound semiconductor materials are inherently faster than silicon, the failure to identify suitable insulators is a setback. So it has advantage is mobility, but disadvantage is that insulating material is not as easily found for silicon as easily found in gallium arsenide and indium phosphides. তাহলে দুই সাইডটা একটু বলে দিল, নেগেটিভ কি হতে পারে, পজিটিভ কি হতে So পারে। there are many emerging applications of this device, of this transistor, high frequency, high power transistor amplifiers. Among these are space applications এই অ্যাপ্লিকেশন গুলো তোমাদের প্রথম দিকের লেকচারে এবার কভার করা হয়েছে, ওইবার করা হয়েছিল না, এই জন্য এই লেকচারে এটা কিছুটা টাচ করা হয়েছিল। such as satellite to satellite cross links, satellite to terrestrial communication. Further applications of emerging importance are in automobile, collision avoidance radar systems, wireless communication systems, high-speed communication systems. In general, both wireless and optical fiber. To meet the performance requirements imposed by these systems, the most promising materials are the compound semiconductors. So, and HFET is made from these compound semiconductors. So, devices made from these materials have already demonstrated. আচ্ছা, তো এই ভিডিওটা হলো, তোমাদের কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই প্রথম দিনের লেকচারে এই যে বাসায় বসে মনিটরের উপর মোবাইল ধরে ভিডিও করা হয়েছিল, এই জন্য একটু সমস্যা ছিল। তো আমার মনে হয় জিনিসগুলো যেহেতু রিভিউ টাইপের, আর আমি পাওয়ার পয়েন্ট ফাইলটা দিয়ে দিব, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে তাহলে এখানে মোটিভেশনের পার্টটাই বললো যে কম্পাউন্ডে গেলে তোমার মোবিলিটিটা বেটার পারবা, কিন্তু ইনসুলেটিং একটা সমস্যা আছে। আর কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে আমরা ডিসকাস করলাম, কি কোন কোন ফিল্ডে হয়। এরপরে ওই পরের লেকচারটা ছিল যেটা, সেটাও আমরা আজকে ঢুকতে পারি। আগের বার আমরা ধরো 10-12 মিনিটের ভিডিও আপলোড করতাম আর কি, এক একটা লেকচার হিসেবে, মানে গত বছর করছিলাম আর কি। তো এখন নেক্সট ইয়েটাতে যাই, লেকচার 18 যেটা, এটাও তোমাদের 4-2 টপিক্সের সাথে মোর রেলিভেন্ট। কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের স্টুডেন্টদেরকে শোনা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। লেকচার নাম্বার 18-এ ওয়েলকাম জানাচ্ছি। এখানে হেটেরোজাংশন ফেড ডিভাইসেস বেসিক্স অ্যান্ড মেসফেট মডফেটের কনসেপ্টগুলো আমরা এক্সপ্লেন করব, এবং এখানে রেফারেন্স হিসেবে এই বইগুলোর নাম দেওয়া হয়েছে। এখানে কিছু রেফারেন্স আছে যেগুলা থেকে আমরা পরে আমি পড়াতে গিয়ে দেখছি যে ব্রেনানটাই বেশি রেলিভেন্ট। তো কাজে স্ট্রিটমেন্ট নিম্যানের থেকে বেসিক শেখার জন্য লাগতে পারে, আর বোস বা পিয়ারের যদি কোনো কিছু লাগে কপি দিব, কিন্তু মেইনলি ব্রেনান থেকেই ফলো করব। ব্রেনান এর বইটার সাহায্য নেওয়া, ব্রেনানের চ্যাপ্টার 4। এখানে আমরা মসফেটের কনসেপ্টটা আবার একটু বলে দিচ্ছি, যে মসফেটের সোর্স থাকে, ড্রেইন থাকে, আর এই জায়গাটাতে একটা ইনসুলেটিং লেয়ার থাকে, আর গেট থাকে, এবং এখানে যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ধরো, এখানে একটা ব্যান্ড কি বলে একটা ব্যারিয়ার থাকে, এবং ব্যারিয়ারটাকে ক্রস করতে হয় ভোল্টেজের উপর, গেটের ভোল্টেজের উপর, এই ব্যারিয়ারটা ক্রস করা ডিপেন্ড করে। এখানে গেট ভোল্টেজের সাথে ইকুয়েশনগুলো দেখানো হয়েছে। তারপরে হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে দেখানো হয়েছে ফর লো ড্রেন ভোল্টেজ এবং অন্যান্য সিচুয়েশনে। কাজে এটাও মসফেটের একটা স্পেশাল বৈশিষ্ট্য। এটা দুটো রিজিয়ন থাকে, একটা লিনিয়ার রিজিয়ন এবং ফাইনালি থাকে এখানে একটা স্যাচুরেশন রিজিয়ন। আর মসফেটের বিভিন্ন টাইপ, এনহ্যান্সমেন্ট, ডিপ্লিশন, এবং চ্যানেলটার অবস্থা, কখনো এন চ্যানেল, কখনো পি চ্যানেল। তখন অনেকদিন পর পর ইয়ে হতো, তো আপলোড করতাম, তো কাজে ওই কিছু জিনিস রিভিউ হতো, আবার এগুলার একটা কম্পারিজন টেবিল আবার রিভিউ করলাম। আর মসফেটের বিভিন্ন টাইপগুলো বলা হয়েছে, ওই যেগুলো বললাম ওগুলাই, এবং তাদের করসপন্ডিং সার্কিট সিম্বলগুলো আমরা আরেকবার
এখানে টাচ করে যাচ্ছি। তারপরে হচ্ছে এটির যে মোটিভেশন, আচ্ছা, হেটেরোজাংশন তাহলে মোটিভেশনটা তো একটু আগে বললাম, ওইটাই এবার রিপিট করা হয়েছে, এবং অ্যাপ্লিকেশনসটা এই এইচএফইটিতে তোমার যেটাকে বলে মিউ, সেই মোবিলিটি, এই মোবিলিটিটা চার্জ ক্যারিয়ারের অনেক বেশি থাকে এবং আচ্ছা, এটা তো অলরেডি একবার এটা বলছি। বিভিন্ন অ্যাপ্লিকেশনসটা মানে বলছি, সহজে পাওয়া যাচ্ছে না, কাজেই করা হয়েছিল মেসফেট দাঁড়াও। আমরা নেক্সট কনসেপ্টে পারে। হ্যাঁ, এরপর আমরা নেক্সট কনসেপ্টে যাব। এটা হচ্ছে এই লেকচারের প্রথম অংশ, যেটা তোমরা 17 নম্বরে ছিল না, যেটা তোমাদের এখন কাজে লাগবে। যেটা প্রমিস করা হয়েছিল যে মেসফেট। তো মেসফেট ইজ অলসো a field effect transistor. MESFETs can readily be made using compound semiconductors. তো যে আমরা যেহেতু কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আছি, এই জন্য এখানে বলা হয়েছে, এবং এখানে কোনো ইনসুলেটিং লেয়ার ছাড়াই কাজটা করতে পারি। কাজে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে শর্টকি ব্যারিয়ার থাকবে এবং হাই কোয়ালিটি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হতে হবে, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হতে হবে, এবং এখানে একটা বাল্ক সেমিকন্ডাক্টর থাকবে, সোর্স ড্রেইন আগের মতোই থাকবে, কিন্তু একটা সেমি ইনসুলেটিং সাবস্ট্রেট থাকবে। এবং এর পরের অংশটা আমরা এর লেকচারের পরবর্তী অংশে আমরা ডিসকাস করব। তাহলে পরবর্তী অংশে যাই। এটা হচ্ছে ওই মেসফেট। তাহলে এখান থেকেই 4 ডিভাইসের পার্টটা শুরু হলো আর কি। তাহলে মেসফেটে যেখানে ছিলাম, স্ট্রাকচারটা হচ্ছে সেমি ইনসুলেটিং লেয়ার, তার উপরে তোমার সোর্স ড্রেইন, এবং এইভাবে এই মাঝখানে গেট কনস্ট্রাকশনটা রয়েছে, এবং এখানে বাল্ক সেমিকন্ডাক্টর ইউজ হয়, কোনো ইনসুলেটিং লেয়ার থাকে না। তারপর বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন অফ পজিটিভ ভোল্টেজ অনটু দ্য ড্রেইন, মানে এই ড্রেইন সাইডে ডান দিকে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে লিডস টু ইলেকট্রন ফ্লো ফ্রম সোর্স টু ড্রেইন। যার ফলে এই সোর্স থেকে ড্রেইন পর্যন্ত একটা ইলেকট্রন ফ্লো তৈরি হবে। দ্য পজিটিভ ড্রেইন ভোল্টেজ অ্যাক্টস টু রিভার্স বায়াস দ্য শর্টকি ব্যারিয়ার গেট। কাজে এখানে মেটাল থাকে, কাজে এখানে গেট থাকবে, কাজে এখানে শর্টকি ব্যারিয়ার গেটটাকে রিভার্স বায়াস করে দেবে যদি আমরা পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করি। এবং শর্টকি ব্যারিয়ারের কনসেপ্টের মতোই এখানে একটা ডিপ্লিশন রিজিয়ন ফর্ম হবে বিনিথ দ্য শর্টকি ব্যারিয়ার, এবং যার ইয়েটা এই সাইডে সোর্স সাইডে কম থাকবে এবং হোয়াইটটা ড্রেইন সাইডে বেশি থাকবে বিকজ অফ দ্য ভোল্টেজ। Of course, the electron flask from the source to drain moves primarily through the conducting region between the depletion region of the Schottky barrier and semi-insulated layer. কাজে চ্যানেলটা যেখান দিয়ে কারেন্ট ফ্লোটা হবে সেটা হবে এই জায়গাটাতে, সেমি-ইনসুলেটেড লেয়ার এবং ডিপ্লিশন লেয়ার, এই দুজনের মাঝামাঝি বরাবর থাকবে তোমার কন্ডাক্টিং চ্যানেল। এবং এটার ক্যারেক্টারিস্টিক্সও দেখানো হয়েছে যে মসফেটের মতোই, কিন্তু মসফেটে ভিপি ক্রস করার পর এখানে একটা স্যাচুরেশন কারেন্ট থাকে, এখানে ওটা আর থাকবে না। ওই জায়গাটাতে পিঞ্চ অফ কন্ডিশনটা একটু ডিফারেন্টভাবে অ্যাচিভ করা হবে, সেটাই পরবর্তী অংশে বলা হয়েছে। এটা অবশ্য সেম স্লাইড, নেক্সট স্লাইডে বলা হয়েছে যে ইফ এ রিভার্স গেট ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, তাহলে গেটে যদি আমরা রিভার্স গেট ভোল্টেজ অ্যাপ্লাই করি, কন্ডাক্টিং চ্যানেল বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ড্রেইন ক্যান বি চকড অফ কমপ্লিটলি। এবং এই যে আগে যেমন পিঞ্চ অফ হলে তোমার এখানে একেবারে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যায়, ঠিক এখানে সিমিলারলি বন্ধ হবে, কিন্তু ওখানে একটা নির্দিষ্ট কারেন্টের উপর স্যাচুরেশনে পৌঁছলে হতো। এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমাকে একটা রিভার্স বায়াস গেট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তার ফলে এই ক্যারেক্টারিস্টিক্সটা অবটেন করবে। তো এই ক্ষেত্রে মেসফেটের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। আর ইন মসফেট দ্য কারেন্ট ফ্লো ইজ অ্যাট দ্য সারফেস ইন দ্য ইনভার্সন লেয়ার। মসফেটে তোমরা জানো সোর্স ড্রেইনের মাঝখানে একটা ইনসুলেটিং লেয়ার থাকে, তো ওইটার নিচে ইনভার্সন লেয়ার তৈরি হয়, সেখানে তোমার কারেন্ট ফ্লোটা হয়। কিন্তু মেসফেটের ক্ষেত্রে কারেন্ট ফ্লো ইন দ্য বাল্ক সেমিকন্ডাক্টর, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একটা হচ্ছে ইনভার্সন লেয়ার আর একটা হচ্ছে বাল্ক সেমিকন্ডাক্টর। Since the current flow in the bulk in the MESFET, the charge carriers that contributes to the current
uh, arise from the bulk doping concentration. In many applications, a high current density is desired, requiring a concomitant high doping concentration in MOSFET. অর্থাৎ মেসফেট। MOSFET একটা হাই ডোপিং কনসেন্ট্রেশনের দরকার হতে পারে। এবং ডিজিটাল অ্যাপ্লিকেশনে এবং হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে এই জিনিসটা হাই ফ্রিকোয়েন্সিতে যেমন আউটপুট পাওয়ার বেশি লাগবে এবং ডিজিটাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লার্জ কারেন্ট ডেন্সিটি লাগবে। তো কাজে ডিজিটাল অ্যাপ্লিকেশন লার্জ কারেন্ট ডেন্সিটিজ আর নেসেসারি টু এনশিওর that the device can drive subsequent storage, subsequent stages and overcome capacitances. কাজে ডিজিটালে যেহেতু অন অফ থাকে, ক্যাপাসিটেন্স চার্জিং ডিসচার্জিং ব্যাপার থাকে, তো এটার ক্ষেত্রে এই কারেন্ট ডেন্সিটিটা বেশি থাকলে সুবিধা। এবং হাই ফ্রিকোয়েন্সি অপারেশনের ক্ষেত্রে পাওয়ার বেশি লাগবে, সেখানেও কারেন্টটা বেশি রাখা লাগবে, কারেন্ট অ্যান্ড ডোনার অ্যাটম, এবং তার জন্য ডোনার কনসেন্ট্রেশন বেশি হবে। এরপরে একটা অংশ আছে কুলম্ব স্ক্যাটারিং এর ব্যাপার, সেটা আমরা নেক্সট স্লাইডে নেক্সট লেকচারে নেক্সট দেখি নেক্সট লেকচারে নেক্সট কি করছি। আমরা লেকচার 18 এর থার্ড পার্টে আসলাম এবং আমরা শেষ করেছিলাম যেখানে, সেটা হচ্ছিল কুলম্ব স্ক্যাটারিং। কুলম্ব স্ক্যাটারিং হচ্ছে আসলে অ্যাটমের সাথে কোনো হেভি অথবা লাইট চার্জ পার্টিকেলের মধ্যে যে ইন্টারাকশনটা হয় সেটাকেই কুলম্ব স্ক্যাটারিং বলা হয়। এবং এই কুলম্ব স্ক্যাটারিং অলসো ক্যান বি কল্ড আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং ইন দিস কেস। আমরা অলরেডি কিন্তু এই জিনিসটা কিছুটা এবার ডিসকাস করেছি, ওই যে যেখানে এক সাইডে ইন্ট্রিনসিক ছিল আর এক সাইডে ইয়া ছিল এবং কি বলে এন টাইপ ছিল, এবং তাদের মাঝখানে এন টাইপের মধ্যে শুধু ইম্পিউরিটি ছিল আর তোমার ডান সাইডে ইন্ট্রিনসিকের মধ্যে তোমার শুধুমাত্র ইলেকট্রনের মুভমেন্ট এরকম একটা করা হয়েছিল, যাতে দুজনে আইসোলেট থাকে, স্ক্যাটারিংটা কম হয়। তো সেটা করার আগের স্টেজটা এখানে বলতেছে, যদি এটা না থাকতো তাহলে দুজনে এক জায়গায় থাকতো এবং স্ক্যাটার্ড হতো ইলেকট্রনের প্রবাহটা। তো সেটা এখানে বলা হয়েছে যে ডোনর অ্যাটমের সাথে ইলেকট্রনের একটা দ্বারা স্ক্যাটার্ড হয়ে যাওয়াটাকেই বলতেছে কুলম্ব স্ক্যাটারিং বা আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং, যেহেতু ইম্পিউরিটি ডোনরের জন্য হচ্ছে। কারেন্ট ইলেকট্রনসের সাথে যেহেতু আয়োনাইজড ডোনর অ্যাটমসের একটা ইন্টারাকশন হচ্ছে সেই হেতু। তো মেসফেটের ক্ষেত্রে স্ট্রেংথ অফ কুলম্ব স্ক্যাটারিং ডিপেন্ডস অন দ্য স্পেশাল সেপারেশন অফ স্ক্যাটারিং সেন্টার্স, অর্থাৎ যে দুজনের মধ্যে স্ক্যাটারিং হচ্ছে তাদের মধ্যে সেপারেশন। ইন দ্য কেস দ্য আয়োনাইজড ডোনর অ্যাটমস অ্যান্ড দ্য কারেন্ট ক্যারিং ইলেকট্রনস, ইফ দ্য স্পেশাল সেপারেশন ইজ অন অ্যাভারেজ লার্জ, দ্য কুলম্ব স্ক্যাটারিং ইজ রিডিউসড। মানে দুজনের মধ্যে যদি সোশ্যাল ডিস্টেন্সিং থাকে ভালো মতো, তাহলে তখন কিন্তু স্ক্যাটারিংটা কম হবে। However, when the two spaces exist in the same spatial domain, the Coulomb scattering is substantial. তারা যদি একই স্পেশাল ডোমেনে থাকে তাহলে কিন্তু কুলম্ব স্ক্যাটারিং হেভি হবে। তো আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ডোনর কনসেন্ট্রেশন। তো ডোনর যত বাড়াবো আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং তত বেশি হবে, অ্যান্ড অ্যাক্টস টু রেডিউস দ্য ইলেকট্রন মোবিলিটি, তাহলে মোবিলিটিটা কমে যেতে পারে। Therefore, a clear trade-off occurs in MESFET. Increased donor concentration is desirable for increased current drive, but at the expense of decrease in the electron mobility and hence speed of the device. In addition, the device becomes noisier and decreasing electron mobility and saturation velocity. So that's about MESFET. Now we go to the next topics. আচ্ছা, এই এর আগ অংশটা মেসফেট ছিল, এটা দেখবা তোমরা ব্রেনানের বইতেই আছে, আজকে পরে দেখাই দিব। আর তার পরের অংশে আসছে মটফেট। Is MOTFET. Modulation doping provides a useful means of spatially separating. তো এই মডুলেশন ডোপিং যে কনসেপ্টটা এই পর্যন্ত দেখালাম, সেটার উপর ভিত্তি করেই মটফেট তৈরি হয়েছে, যে দুটোকে আলাদা করে সেপারেট করা এবং ওই যে মডুলেশন ডোপিং করা। ডোপিং এর একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে মডুলেশন ডোপিং, যেটা নিয়ে আমরা কোন একটা ক্লাসে ডিসকাস করেছি। The ionized donor atoms from the current carrying electron. তো মডুলেশন ডোপিংটা কি ছিল? মডুলেশন ডোপিং হচ্ছে একটা প্রসেস by which free charge carriers spatially separated from the donors. So scattering from donors is eliminated. যে ডোনর থেকে স্ক্যাটারিং হওয়াটা এলিমিনেট করার জন্য মডুলেশন ডোপিং করা হয়, যাতে দুজনের মধ্যে একটা সেপারেশন থাকে। দ্য বেসিক স্ট্রাকচার অফ গ্যালিয়াম আর্সেনাইড এবং অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড মটফেট ইজ শোন হিয়ার। এই ছবিটা দেখো, এটাই কিন্তু তোমাদের গত কয়েকদিন ধরে দেখাচ্ছি। ওখানে বাম সাইডে এই উপরের অংশটা ছিল বামে আর গ্যালিয়াম আর্সেনাইড ছিল ডানে, এরকম একটা স্ট্রাকচার দেখাচ্ছিলাম।
ব্রেনানের বইয়ের শুরুর দিকের চ্যাপ্টার থেকে, আর এই ছবিটা কিন্তু বোসের বইয়ের চ্যাপ্টার 8 থেকে দেখাচ্ছি। কিন্তু কনসেপ্টটা এখানে একসাথে পুরো ছবিটা আছে, এই জন্য মটফেটের, এই জন্য এখান থেকে ছবিটা দেখানো হয়েছিল। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ করছি। এইটার নিচে হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এবং তার নিচে হচ্ছে সাবস্ট্রেটের মতো জায়গাটায় হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। এবং সেকেন্ড যে ম্যাটেরিয়ালটা যেটা চ্যানেলের মতো ওখানে থাকছে, চ্যানেলের ওই ইনসুলেটিং লেয়ারের ওই অংশে যে অংশটা থাকছে সোর্সের ড্রেনের মাঝখানে সে অবস্থান করছে। তো এইভাবে স্ট্রাকচারটা তৈরি করার পরে বলা হয়েছে দ্য ডিভাইস স্ট্রাকচার ইজ রিপ্রেজেন্টেটিভ স্ট্রাকচার ইলাস্ট্রেটিং দ্য সিম্পলেস্ট ইমপ্লিমেন্টেশন অফ গ্যালিয়াম আর্সেনাইড বেসড মটফেট। অ্যাজ ক্যান বি সিন ফ্রম দ্য ফিগার, দ্য অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার যেটা টপে আছে is grown epitaxially onto the gallium arsenide forming a heterostructure. তো কাজে হেটেরোস্ট্রাকচারটা তৈরি হচ্ছে এখানে। The aluminium gallium arsenide layer is doped N type, উপরেরটা তাহলে N type থাকছে, while gallium arsenide হচ্ছে unintentionally doped. To equilibrate the Fermi level, দুজনে তো ইকুইলিব্রিয়ামে যদি থাকে, the electrons are transferred from the aluminium gallium arsenide layer to the gallium arsenide layer. তখন থেকে ইলেকট্রন যাবে where they are confined by the potential barrier formed by the heterojunction. Thus the surface of the gallium arsenide layer, এই পটেনশিয়াল ব্যারিয়ারটা নিয়ে কিন্তু গত দিনে ইকুয়েশনে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এবং উপরে এটা হচ্ছে এন টাইপ যেটা বামে ছিল, গ্যালিয়াম আর্সেনাইডটা ছিল ডানে, আর এটা ছিল মাঝখানে যে কন্ডাকশন ব্যান্ডের অংশটা যেটা ওই দিন দেখানো হলো। আর এই জায়গাটাকে বড় করে জুম করে দেখানো হয়েছে ব্রেনানে, যেখানে একটা পটেনশিয়াল ওয়েলের মতো করে দেখানো হয়েছে, কিন্তু এটা ভার্টিক্যালি দেখানো হয়নি, হরাইজন্টাল ভাবে দেখানো হয়েছে। মানে পুরোটা 90 ডিগ্রি যদি রোটেট করো এই গ্রাফটা, তাহলে যেভাবে হয় সেভাবে দেখানো হয়েছিল। has a high electron concentration that is spatially separated from the ionized donor within the gallium arsenide. The band diagramমের ফিগারটা ওইখানে দেখানো হয়েছে। As can be seen from the diagram, the electron resides in the region close to the heterojunction, depending on the degree of band bending within the gallium arsenide layer. Spatial quantization can occur. এখানে স্পেশাল কোয়ান্টাইজেশনের কথা বলা হয়েছে, এটা হচ্ছে যে তোমার কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন 3 ডাইমেনশনাল স্পেসেস। কোয়ান্টাইজেশন মানে জানো যে সব কিছু স্টেপে হবে, তাহলে এখানে দেখা যাবে যে এই ভ্যারিয়েশনটা তোমার ইন স্টেপ হতে হবে। কোয়ান্টাইজেশনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা থাকবে, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যারিয়েশনটা হবে স্পেশালি, এবং সেটা ইন স্টেপস হবে, এবং রিলেটিভলি স্ট্রং ব্যান্ড বেন্ডিং অ্যাট দ্য ইন্টারাকশন ক্যান ফর্ম এ পটেনশিয়াল ওয়েল অফ দ্য ডাইমেনশনস কম্পারেবল। তো এর পরের অংশটা আমরা লেকচার। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট অংশ আজকের। এখন নেক্সট যেটাতে যাব, আর স্পেশাল কোয়ান্টাইজেশন নিয়ে মনে হয় তোমাদের একদিন ক্লাসে ডিসকাস করছি। এবার লেকচার 18-এর লাস্ট স্লাইডে এসেছি। দ্য মোস্ট পারভাসিভ হেটেরোস্ট্রাকচার হ্যাজ মোর দেন ওয়ান নেম। সো এই যেটা বললাম মটফেট, অর্থাৎ মডুলেশন ডোপড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর মটফেট, এটাকে অল্টারনেটিভলি হাই ইলেকট্রন মোবিলিটি ট্রান্সফার HEMTO বলা হয়ে থাকে। দ্য ডিভাইস ইউটিলাইজেস দ্য মডুলেশন ডোপিং টেকনিক উইদিন এ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর স্ট্রাকচার। Until recently, all HFET were MOSFETs, and the name HFET, MOSFETs and HEMT are মানে একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জেবল ছিল। However, a new HFET has been developed that does not exploit modulation doping. Therefore, we make the distinction between HFET that represents the general class of heterostructure FET with MOSFET being a type of HFET. The other type of HFET that has emerged is one that relies on spontaneous and piezoelectrically induced charge at the interface. তাহলে ওই HFET দুটো ধরনের টাইপ বললো। আমি এতক্ষণ যেটা ডিসকাস করলাম আমরা, সেটা হচ্ছে মটফেট, মডুলেশন ডোপিং। ওইটা ছাড়া আরেক রকম কনসেপ্ট যেটা ইউজ করছে সেটা দিয়ে সেটা হচ্ছে HEMT, কিন্তু দুটোই HFET এর পার্ট। তো all these structures, in these structures modulation doping is not necessary. তো এখানেই লেকচার 18 শেষ করছি। আমরা এই সমস্ত ব্যাপারে কোয়েশ্চেন আনসার সেশনে একদিন যাব, আর তারপরে আমরা লেকচার 19-এ চলে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, তো লেকচার 19টা আজকে যাচ্ছি না। তো আজকে যেটা যাব, ব্রেনানের বইয়ে কোথায় আছে জিনিসটা একটু দেখাই, তারপর দেখি তোমাদের ব্রেনানের বইয়ে এটা মনে হয় নেক্সট চ্যাপ্টার যেটা, এই যে
এটা হলো ব্রেনানের বইয়ের, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কই গেল, হ্যাং হয়ে গেল কেন? একটু হ্যাং হয়ে গেছে, দাঁড়াও। এই যে ব্রেনানের বইয়ের চ্যাপ্টার 3, এতদিন চ্যাপ্টার 2 একটা অংশ গতকালকে পর্যন্ত পড়েছে, আজকে এটা চ্যাপ্টার 3। তো সেখানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা, তারপরে যে আমি মোটিভেশনের যে স্লাইডটা দেখাইছিলাম, তো দিস ইজ দ্য মোটিভেশন পার্ট। তারপরে তোমার যে অ্যাপ্লিকেশনস এর কথাগুলো আছে, এগুলো এখানে আছে, এইচএফইটির অ্যাপ্লিকেশনস। তো কাজে ওগুলো এখান থেকে দেখুন, আর স্লাইডেও আছে। এটা যে স্ট্রাকচারটা দেখালো, সেমি ইনসুলেটিং সাবস্ট্রেট, এটা মেসফেটের স্ট্রাকচারটা, এটা অলরেডি আজকে ডিসকাস হয়েছে, ভিডিওটা দেখবা। আর এটার যে ডিপ্লিশন রিজিয়নের ব্যাপারটা এখানে আছে, এগুলা ফেট টেটের মতোই কিছুটা, কিন্তু এই তো ওখানে একটা সমস্যা হলো যে মোবিলিটির ব্যাপারটা। তো এই জন্য আমাদের হেটেরোস্ট্রাকচার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরে আসলো, এবং সেটার এই অংশটা আমরা ডিসকাস করছি আজকে প্রথম স্লাইডে, লাস্ট ভিডিওটাতে, যে এখানে তোমার এইচইএমটি একটা অংশ বলা হয়েছে। এখন মডুলেশন ডোপিং নিয়ে যেহেতু এই আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছি চ্যাপ্টার 2-তে ব্রেনানের বইতে, তো এটা মোটামুটি ক্লিয়ার তোমাদের, আমার জানি। এখন এখানে একটা ডিভাইস স্ট্রাকচারের ছবি আমি দিছিলাম বোসের বই থেকে, তো এরা একটা ডিভাইস স্ট্রাকচারের ছবি দিয়েছে ফিগার 3.2.1। তো উই ক্যান মুভ ফরওয়ার্ড টু দ্যাট 3.2.1, সেটা কোথায় আছে দেখি। এই যে এই ছবিটা নিয়েও কিন্তু অলরেডি, এটা বোসের বই বলছিলাম, বোস না, এটা এই বই থেকেই নেওয়া হয়েছে ছবি, সরি। তো এখানেও তোমার এই যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড কন্ডাকশন, এগুলো বলা হয়েছে। তো এই ছবিরই মতো একটা অংশ আমরা হরাইজন্টাল স্কেলে দেখাইছিলাম, এটা ভার্টিক্যালি দেখানো হচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা, তো এখানে কি বলছে, দ্য ডিভাইস সিম্পলেস্ট স্ট্রাকচার, অ্যালুমিনিয়াম গ্যাস লেয়ার, দাঁড়াও আবার যাই, বাম দিকের লেয়ার ইজ গ্রোন epitaxially onto gallium arsenide forming a heterogeneous, এটা বলা হয়েছে অলরেডি। এটা এন টাইপ, দ্যাট ইজ অলরেডি সেইড, এটা আনইনটেনশনাল ডোপ, এগুলো বারবার বলা হচ্ছে। ইকুইলিব্রিয়েট দ্য ফার্মি লেভেল, ইলেকট্রনস আর ট্রান্সফার ফ্রম এটা টু এটা অলরেডি আমরা চ্যাপ্টার 2 তে ডিসকাস করছি। where they are confined by the potential barrier formed by the heteros junction. The surface of the gallium arsenide has a high electron concentration. ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইড লেয়ারের যে সারফেসটা এই জায়গায়, সেখানে হাই ইলেকট্রন কনসেন্ট্রেশন থাকবে, এবং সেটা সেপারেট, স্পেশালি সেপারেটেড থাকবে এই ভদ্রলোক থেকে, এন টাইপ অংশ থেকে। এগুলো বারবার বলা হচ্ছে, কাজে এটা তোমরা মনে হয় মাথায় ঢুকে গেছে এতদিনে। এর পরের স্লাইডটা যদি যাও, স্লাইড নারে পরের অংশ, depending on the degree of band bending within the gallium arsenide layer, special quantization con Bakers, এটাও আমরা মনে বলছি কোন জায়গায়। তো এখানে যে 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস যে কনসেপ্টটা বলছিলাম না এর আগের 2-3টা ক্লাসে, যে এখানে যদি ক্রস সেকশনাল এরিয়া ধরো, এটা যদি তোমার জেড ডিরেকশন হয়, এদিকে যদি তোমার গ্যালিয়াম আর্সেনাইড থাকে, হ্যাঁ, এটা মনে করো কনসেন্ট এরিয়া, তাহলে এদিকে হলো জেড ডিরেকশন, আর এদিকে এক্স ওয়াই যেটা, সেখানে তোমার চার্জ ক্যারিয়ারের মুভমেন্টটা। তো সেই এক্স ওয়াই দিকে মুভমেন্ট, 2 ডাইমেনশনাল মুভমেন্ট, এই জন্য এটাকে গ্যাস 2 ডাইমেনশন ইলেকট্রন গ্যাস বলতেছে। তো দ্যাট ইজ অলসো ডিসকাসড। There are several different MOSFETs designs that can shown in figure 3.2.1. আচ্ছা, 3.2.1 এ কই গেল? আচ্ছা, the most common variation from the simple structure shown in figure 2.1 is to introduce an undoped aluminum gas, এই যে এখানে আনডোপড অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার বিটুইন দ্য ডোপ, এবং এটা গত ক্লাসে বলা হয়েছে যে মাঝখানে একটা আনডোপড, এটা যদি 3টা অংশ করা হচ্ছে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক, আর এটা হচ্ছে ইন্ট্রিনসিক কিন্তু ম্যাটেরিয়াল ভিন্ন। এটা হলো গ্যালিয়াম আর্সেনাইড, এটা হলো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটাও অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, কিন্তু এই দুজন ইন্ট্রিনসিক, আর এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে, গ্যালিয়াম আর্সেনাইডটা হচ্ছে তোমার এন টাইপ। আচ্ছা, তো এই কনসেপ্টটাও কয়েকদিন ধরেই বলতেছি। আচ্ছা, সেপারেশনের জন্য এটা করা হচ্ছে। দ্য অ্যাডিশনাল আনডোপড লেয়ার সার্ভস টু ফার্দার স্পেশালি সেপারেট দ্যাট ইলেকট্রনস উইদিন দ্য গ্যালিয়াম আর্সেনাইড layer from the ionized donors in the aluminum gallium arsenide. This has the obvious benefit of further reducing the ionized impurity scattering
এবং যার ফলে ফার্দার ইনক্রিজ ইলেকট্রন মোবিলিটি, তার ফলে মোবিলিটি বেড়ে যায়। এবং এই যে আনডোপ লেয়ার সেটাকে স্পেশাল লেয়ার বলা হয়, এবং এই স্পেশাল লেয়ারের কনসেপ্টটাও আমরা অলরেডি গত ক্লাসে ডিসকাস করছি। আজকে এইচএফইটি পয়েন্ট অফ ভিউ থেকে বা মেসফেট এবং মটফেটের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আচ্ছা, কিন্তু হেটারোস্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ থেকে একই ধরনের জিনিস। তো কারেন্ট ফ্লো ইন দ্য মটফেট ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ ফলোস। এখন হচ্ছে একটা অপারেটিং প্রিন্সিপাল যেটাকে বলে যে কিভাবে ভেতরে কাজটা হচ্ছে মটফেটের ভিতরে কারেন্ট ফ্লো, এই অপারেটিং প্রিন্সিপাল অংশটা হচ্ছে এখানে ডিসকাস করা হয়েছে। তো এখানে যেহেতু মডুলেশন ডোপিং হচ্ছে, এইচইমিটিতে কিন্তু মডুলেশন ডোপিং নাই, কিন্তু এখানে কিন্তু মটফেটে কিন্তু মডুলেশন ডোপিং হচ্ছে, কিন্তু দুটাই হচ্ছে এইচএফইটি। একজনের নাম মটফেট আর একজনের নাম এইচইএমটি, কিন্তু একজনের মধ্যে মডুলেশন ডোপিং হচ্ছে, দ্যাট ইজ মটফেট। তো থ্রু মডুলেশন ডোপিং চার্জ ক্যারিয়ার্স ক্যান বি প্রডিউসড এট দ্য হেটেরো লেয়ার উইদাউট ডোপিং গ্যালিয়াম আর্সেনাইড, তাই না? তো এখানে তোমাদের গ্যালিয়াম আর্সেনাইড সাইডে কিন্তু কোনো ডোনট দেওয়া হয় নাই, কাজে ডোপিং নাই, কিন্তু তোমার চার্জ ক্যারিয়ার তৈরি হচ্ছে। The total charge carrier concentration is dependent on the gate voltage. হ্যাঁ, ওখানে যে গেটে যে ভোল্টেজ সেটার উপর ডিপেন্ড করে। Of course, whether the structure is an enhancement or depletion mode device. যাই হোক, ঠিক আছে, তাহলে যেটাই হোক টোটাল চার্জটা ডিপেন্ড করবে গেটে কত দিছো, গেটের ভোল্টেজ কত দিলা সেটার উপর টোটাল চার্জ ডিপেন্ড করবে। চার্জ চার্জ তো আমরা এনএস মনে হয় পড়লাম না গতদিন, সারফেস টু ডাইমেনশন বলে। আচ্ছা, তো এনহ্যান্সমেন্ট মোড ডিভাইসেস আর নরমালি অফ। এনহ্যান্সমেন্ট ডিভাইস গুলো হয় জিরো গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ যখন জিরো থাকে তখন অফ থাকে। তো এই কনসেপ্টটা তোমরা অলরেডি জানো, তো সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড। আচ্ছা, the conducting channel is not present in equilibrium. In an n-channel enhancement mode device, a sufficient positive gate voltage is required to induce the channel. এখন একটা পজিটিভ ভোল্টেজ লাগে যদি চ্যানেলটা ইনডিউস করতে হয়। তোমাদের যদি স্ট্রাকচারটা আবার দেখো, চ্যানেলটা হচ্ছে এখানে কন্ডাক্টিং চ্যানেল, তাহলে সাফিসিয়েন্ট একটা ভোল্টেজ দিলেই এই চ্যানেলটা ইনডিউসড হবে। আচ্ছা, তাহলে আমি যেখানে আসলাম, এটা গেল। তো ইন অ্যান এন চ্যানেল এনহ্যান্স মোড ডিভাইস এ সাফিসিয়েন্ট পজিটিভ গেট ভোল্টেজ ইজ রিকোয়ার্ড। তাহলে এখানে পজিটিভ গেট ভোল্টেজ লাগে, ভিজি শুড বি গ্রেটার দেন 0। আচ্ছা, আর ডিপ্লিশন মোডও ওখানে আছে, মটফেটেও আছে। ডিপ্লিশন মোড ডিভাইস ইজ নরমালি অন, এটা হচ্ছে নরমালি অন থাকে, আর এনহ্যান্সমেন্টটা নরমালি অফ থাকে। তো এই ভদ্রলোক নরমালি অন থাকে উইথ 0 গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ 0 হলে অফ। In an enhancement n-type depletion mode device, a negative voltage is required. Deplete the channel. তাহলে এখানে তখন তোমার VG smaller than 0 দিতে হয়, নেগেটিভ দিতে হয়। Deplete the channel and thus turn on the device. Turn the device off. Normally on থাকছে, কিন্তু নেগেটিভ ভোল্টেজ দিয়ে অফ করা হয়। নরমালি 0 ভোল্টেজে অন, নেগেটিভ ভোল্টেজ দিয়ে অফ। আর ওটা হলো 0 ভোল্টেজে অফ, পজিটিভ ভোল্টেজ দিয়ে অন। আচ্ছা, in any event, once the two-dimensional electron gas is induced at the hetero interface, hetero interface-টা কোথায় আবার বলি, এই দুটার মাঝখানে, এখানে হেটারো ইন্টারফেস হচ্ছে, এখানে টু ডাইমেনশনাল অংশটা হচ্ছে, আর এই জেড ডিরেকশন হচ্ছে স্ট্রাকচারটা। তার মানে তুমি যদি এই যে ওদের ইয়েটা ধরো, ওদের ছবিটা ধরো, ভার্টিক্যাল যে ছবিটা, তার মানে তোমার জেড ডিরেকশন হচ্ছে এইদিকে, এদিকে স্ট্রাকচারটা হচ্ছে, আর এক্স ওয়াইটা হচ্ছে এদিকে, ঠিক আছে? ইলেকট্রন গ্যাসটা তাহলে এদিকে তৈরি হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে, টু ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস কনসেপ্ট। তো কোথায় ছিলাম? আচ্ছা, in any event, once the two-dimensional electron gas is induced at the heterointerface, a conducting path is opened between the source and the drain. তো তুমি তো দেখতেছো যে উপর থেকে নিচে হলো তোমার স্ট্রাকচারটা, তাহলে সোর্স ড্রেন তো তার সাথে ইয়াতে কি থাকতেছে তোমার, এরকম না স্ট্রাকচার? তাহলে এই সোর্স ড্রেন তো এদিকে থাকছে, আর এদিকে হলো জেড ডিরেকশন, তাই না? তাহলে এখানে হলো তোমার এক্স ওয়াই প্লেনটা, এদিকে একদিকে মনে করো এক্স, আর একদিকে কোন দিকে এক্স, এটা যে হ্যাঁ একদিকে এক্স আর একদিকে ওয়াই, এরকম হবে আর কি। তো ওই এক্স ওয়াই এর যে জায়গাটা, এরকম একটা প্লেনে নিচে, এরকম একটা প্লেনে তোমার কন্ডাক্টিং চ্যানেলটা তৈরি হচ্ছে, টু ডাইমেনশনাল। আচ্ছা, কন্ডাক্টিং পাথ তৈরি হচ্ছে, ইজ ওপেন বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ড্রেন। অ্যাপ্লিকেশন অফ পজিটিভ গেট ভোল্টেজ এট দ্য ড্রেন, তার মানে এই ড্রেনে তুমি যদি পজিটিভ ভোল্টেজ দাও, ভিডি গ্রেটার দেন 0, রেজাল্টস ইন এ কারেন্ট ফ্লো ইন দ্য ডিভাইস, তাহলে কারেন্ট ফ্লো হবে।
arising mainly from the motion of electrons from the source to the drain in the two-dimensional system. ঠিক আছে? আচ্ছা, তার মানে ফ্লোটা কিন্তু আবার ওই সোর্স থেকে ড্রেনের দিকে হচ্ছে, সেটা কিন্তু একটা ডিরেকশন। আচ্ছা, তো if electrons moving within the two-dimensional system delivers most of the current, this condition yields very high mobilities and large electron velocities at a very small applied drain voltage. ঠিক আছে, একদিকে ওইদিকে বেশি যাবে, তাদের হাই মোবিলিটিতে যাবে এবং তাদের ভেলোসিটিও বেশি হবে, কারণ ভেলোসিটি ইজ ইকুয়াল টু মিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ভোল্টেজটার উপর ডিপেন্ড করবে, মোবিলিটি বেড়ে যাচ্ছে কাজে ভেলোসিটি বেড়ে যাবে, কাজে হাই ভেলোসিটিতে এরা সোর্স থেকে ড্রেনে মুভ করবে। তো দিস রেজাল্ট ইজ এক্সট্রিমলি ফাস্ট চেঞ্জিং অফ ক্যাপাসিটেন্স অ্যাট লো পাওয়ার কনজাম্পশন। অল্প পাওয়ারে ক্যাপাসিটেন্সও চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটাও তোমরা একটু অ্যানালাইসিস করে দেখবা। আর হলো এটা মুছি, কই মুছবো কোথায়? আচ্ছা, মুছা মনে হয়, হ্যাঁ হয়েছে, পাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব, নেক্সট পেজে যাব, পেজ 91, চ্যাপ্টার 3 তে আছে ব্রেনানের। আচ্ছা, the situation in a MOSFET is somewhat more complicated by the action of the drain voltage in addition to the gate voltage. ঠিক আছে, তো when a drain voltage is also applied, যেটা তো একটু আগে বললো ওরা, কই তোমার ইয়া কই লেখা কই? আচ্ছা, যাই হোক, লেখা না আসলে কিছু করার নাই। When a drain voltage is also applied, the band bending is different near the drain and near the source. তাহলে ব্যান্ড বেন্ডিংটা সোর্স এবং ড্রেনের দুই জায়গায় দুই রকম হবে। For an enhancement mode device, the drain and gate voltage are of the same sign. ঠিক আছে, VD আর VG. Therefore, near the drain and surface potential is less positive than the near the surface. তার ফলে দেখা যায় দুজনে একই রকম, এই জন্য দেখা যায় ড্রেইনের দিকে সারফেস পটেনশিয়াল হচ্ছে লেস পজিটিভ থাকে দেন নিয়ার দ্য সোর্স। Thus the band bending is stronger near the source region and the near the drain region. সোর্সের দিকে বেশি বেন্ড হয়। আচ্ছা, implying that the well is narrower near the source. তাহলে পটেনশিয়াল ওয়েল যেটা তৈরি হচ্ছে সেটা ওখানে ব্যান্ড বেন্ডিংটা কম। তো কম হলে কি, এখানে ছবিটা কোথায় আঁকবো দাঁড়াও, হ্যাঁ, যদি এরকম একটা বেন্ডিং হয়, এটা হচ্ছে বেন্ডিং মনে করো বেশি, আরেকটা যদি মনে করো কম হলো, হ্যাঁ, তো যেখানে কম হচ্ছে আর যেখানে বেশি হচ্ছে এটার মধ্যে যে ডিফারেন্স করো, তো বলতে চাচ্ছে ওরা the band bending is stronger near the source region than the near drain region. তাহলে ওয়েল ইজ ন্যারোয়ার, তাহলে ওই ওয়েলটা এই জায়গাটা যেখানে বেশি স্লোপ বেশি সেখানে ন্যারো হবে, এরকম একটা কিছু, আর যেখানে স্লোপ কম সেখানে এটা এরকম হবে। তো এটা স্লোপ বেশি, এটা ন্যারো, এটা স্লোপ কম, কাজে এটা একটু ওয়াইড হবে আর কি। So this list in turn the difference in the subband energies between the two regions such that তাহলে দুটো রিজিয়নের মধ্যে সাবব্যান্ডের মধ্যে ডিফারেন্স আসবে, so that the electron energy structure changes continuously from the source to the drain. তো কাজে আমরা গত ক্লাস পর্যন্ত যে সাবব্যান্ড এনার্জির অংশগুলো ডিসকাস করেছি, ওগুলার ডিসকাশনটা ছিল শুধুমাত্র একটা দিকের ছিল, কিন্তু এখানে কিন্তু দুইটা সাইডে ওয়েল চিন্তা করতেছে এবং সেখানেও দুইটা ওই যে কি বলে সাবব্যান্ড এনার্জি চিন্তা করতেছে, এবং সোর্স এবং ড্রেনের দুই দিকে there is a difference in subband energies between the two regions. এভাবে চিন্তা করতে হবে। তো this effect greatly complicates theoretical modulation of HFET, MOSFET. However, to reasonable, আমাদের টাইম শেষ, তাহলে আমাদের 91 পৃষ্ঠায় যেগুলো বলছিলাম এগুলা নেক্সট ক্লাসে আরেকবার একটু ডিসকাস করব, করে এখান থেকে শুরু করব, আর পুরোনো ভিডিওতে যাওয়ার আগে এগুলোকে আরেকটু ক্লিয়ার করে তারপর যাব আর কি। আজকে এখানে শেষ করছি, আজকের সন্ধ্যার সময় পরীক্ষা রেডি এসো, 6টার সময় শেষ করলাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার